অতএব তসলিমা নাসরিনকে যদি সরকার কলকাতায় এসে থাকার অনুমতি দেন, তো সেটাকে কিছুতেই অন্যায় বলা যাবে না। সব অফিসারদেরই, আইপিএস অফিসারদেরও আইন অনুসারে নিরপেক্ষভাবে কাজ করা উচিত। তো সেটা না করে তারা যদি কোনো নেতার হয়ে কাজ করেন, তাহলে তো সেটা প্রশাসন। সুপ্রতিম সরকার এডিজি টেলিকমিউনিকেশনে বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? মসজিদটা যদি রানওয়ে থেকে একটু দূরে সরকার একটা জায়গা তাদেরকে দিয়ে দেয় এবং সেখানে মসজিদ করে, তাহলে অসুবিধাটা কোথায়? এমন তো কোনো নিয়ম নেই। মসজিদ তো ওই জায়গায় না থাকলে তাদের অসুবিধা হবে, আমার তো জানা নেই। অভিষেক খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হতে চান বলে আমার ধারণা নয়। অত দেখবেন তিনি সুসুর করে দিয়ে দেবেন কন্ট্রাকশন। এখন তো কুণাল ঘোষ এর আগে বিধাননগর কোর্টে ওই যে আত্মহত্যার জন্য কনভিক্টেড ছিলেন, তো তার মানে দোষী সাব্যস্ত আগেই হয়েছিলেন, চার্জশিট তো তারও আগে হয়েছে, আর এবার সাজাপ্রাপ্ত হয়ে গেল। এখন তো প্রমাণ হয়ে গেছে, নাহলে তার সাজা হতো না। অত এরপর আর বলতে পারবেন না, তাহলে আবার কন্টেম্প্ট হবে। দেখুন, আইপিএস অফিসাররা আইন অনুসারে কাজ করেন। ব্যক্তিগত স্তরে কারোর সঙ্গে কারো ঘনিষ্ঠতা থাকতেই পারে, সেটা বিবেচনা নয়। প্রশাসন যাকে যেখানে রাখলে ভালো হবে মনে করেন সেখানে পোস্টিং দিন, তো ওনাকে যেখানে রাখা দরকার মনে করেছেন সেখানে পোস্টিং দিয়েছেন, এমনি কিছু বলার নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে হঠাৎ করে 33 আইপিএস অফিসারের বদলি। দেখুন, আইপিএস অফিসারদের যেসব পোস্ট আছে তার মধ্যে কতগুলো পোস্ট আছে, যেমন এসপি জেলার বা ডিজি, এখানে কোর্টের অর্ডার আছে যে একবার পোস্টিং হলে যদি না তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, যে একটা নির্দিষ্ট টেনিয়র 2 বছর বা এইরকম তারা সেই পদে থাকবে। কিন্তু অন্য পদে সেরকম তো কোনো টেনিয়র বাঁধা নেই, তাহলে তাকে একদিন পরেও ট্রান্সফার করতে পারে, 100 দিন পরেও করতে পারে, 1 বছর পরেও করতে পারেন, 3 বছর পরেও করতে পারেন। কিন্তু সমস্যাটা কোথায় তৈরি হয়েছিল যে এই 33 আইপিএস কে বদলি করা হয়েছে? তার কারণ হচ্ছে পূর্বের সরকারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি আইপিএস আইএএস অফিসাররা কিভাবে নেতা ঘনিষ্ঠ হয়ে পড়ছে, মমতা ঘনিষ্ঠ ছিল। এটা তো অন্যায়। আমি তো আবারও বলছি, সব অফিসারদেরই, আইপিএস অফিসারদেরও আইন অনুসারে নিরপেক্ষভাবে কাজ করা উচিত। তো সেটা না করে তারা যদি কোনো নেতার হয়ে কাজ করেন, তাহলে তো সেটা প্রশাসন। এডিজি টেলিকমিউনিকেশন একটা এডিজিদের পোস্ট, তাহলে সেখানে তার পোস্টিং করাই যেতে পারে, এটা তো বেআইনি কিছু না। আমি শুধু বেআইনি হলে আমি সেটার বিরুদ্ধে বলতে পারবো। স্যার, একেবারে 20 বছর পর তসলিমা নাসরিন কলকাতায় ফিরছে, কি বলবেন? বাম জমানায় তিনি পারেননি, তৃণমূল সরকারও তাকে ফেরত আনতে পারেনি, পালা বদলের সরকার, নতুন সরকার তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরাচ্ছে, তিনি ফিরছে। দেখুন, তিনি বাংলাদেশ থেকে প্রথমে বিতাড়িত হয়েছিলেন, তারপর কলকাতায় এসে থাকছিলেন। কলকাতা তার বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন, আমি তখন যতটা বুঝেছিলাম, যারা আন্দোলন করছেন কেউ তার বই পড়েননি। তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে কেউ তার বই পড়েননি। যে কোনো লেখকের ব্যাপারে আমার ব্যক্তিগত মত হচ্ছে, যদি কোনো লেখকের কোনো বক্তব্য আপনার পছন্দ না হয়, তার বিরুদ্ধে আপনি লিখুন, তার বিরুদ্ধে আপনি বলুন, কিন্তু তাকে মেরে তাড়িয়ে দিতে হবে, এইটা পথ হতে পারে। অতএব তসলিমা নাসরিনকে যদি সরকার কলকাতায় এসে থাকার অনুমতি দেন, তো সেটাকে কিছুতেই অন্যায় বলা যাবে না। তসলিমা যদি চান এখানে আসবেন এবং আমাদের দেশের সরকারের যা রিপোর্ট আছে তাতে তাকে থাকতে দিতে কোনো অসুবিধা নাই, থাকতে দিতেই পারেন। অভিষেক খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হতে চান বলে আমার ধারণা নয়। অত দেখবেন তিনি সুসুর করে দিয়ে দেবেন কন্ট্রাকশন। নমুনা যেটা দরকার সেটা দিয়ে দেবেন এবার, কারণ না হলে যে হাইকোর্টের আদেশ উঠে যাবে, অভিষেক তাহলে ভিতরে চলে যাবে। এত তাড়াতাড়ি ভিতরে যেতে চান বলে আমার ধারণা। কালকে আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নমুনা দেবেন, কণ্ঠস্বরের নমুনা দেবেন? আমিও তাই আশা করি, যদি ওনার যারা আইনজীবী আছেন তারা তো ওনাকে এটুকু বোঝাবেন, যদি না দেন তাহলে কি হতে পারে। অতএব আমার ধারণা তিনি দিয়ে দেবেন।
কিন্তু তাদের তো একটা রেকর্ড রয়েছে সুপ্রিম কোর্ট যাওয়ার, যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে তারা সুপ্রিম কোর্ট চলে যায় না। আপনার কি মনে হচ্ছে যে কালকে সুপ্রিম কোর্ট দ্বারস্থ হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সুপ্রিম কোর্ট দ্বারস্থ হতেই পারে, কিন্তু সেটা দ্বারস্থ হয়ে লাভ হবে বলে আমার মনে হয় না। সেখানে গিয়ে অনেক হেনস্থাই হতে হবে যদি যান। আমার ধারণা যা- ব্যাপারটা খুব পরিষ্কার। তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তার কেসটা কোর্ট খারিজ করে। তো যখন তদন্ত করার দরকার আছে, তো আর হাইকোর্ট বলে দিয়েছে যে তদন্ত সহযোগিতা করলে তবে তাকে গ্রেপ্তার করা হবে না, তাও একটা তারিখ পর্যন্ত। তুমি যদি তদন্ত সহযোগিতা না করেন তাহলে তো গ্রেপ্তার হয়ে যাবে। কিন্তু বারংবার তারিখ পে তারিখ হচ্ছে, তিনি নমুনা সংগ্রহ যে তারিখগুলো আসছে তিনি সেই যথাযথ সময় যাচ্ছেন না, গ্রেফতারির ভয়। কিন্তু এবারে না গেলে তো একদম গ্রেফতারি আসন্ন। নমুনা দিয়ে দিলে তো সাজার ব্যবস্থা হয়ে যাচ্ছে না, সেই জন্য না দিয়ে যতদিন পারা যায় সেটা তো চেষ্টা আমি করবেন। ওনার তো বড় বড় আইনজীবীরা পরামর্শ দিচ্ছেন, এবং তারা তো চেষ্টা করবেন যাতে নমুনা না দিতে হয়। স্যার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কন্টেম্প্ট অফ কোর্ট যেটা হয়েছিল, কুণাল ঘোষকে জরিমানা দিতে হচ্ছে 2000 টাকা, শারীর শিক্ষা কর্মশিক্ষা যারা চাকরি প্রার্থী ছিলেন তাদের 1000 টাকা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস আলমের চেম্বারের নিচে যে কুণাল ঘোষ যে যাদেরকে পাঠিয়েছিলেন, বিক্ষোভ করেছিলেন, চায়ের ভাত জলের বোতল সমস্ত কিছু ছুঁড়ে মেরেছিলেন, প্রমাণিত হলো কুণাল ঘোষই করিয়েছিলেন। এখন তো কুণাল ঘোষ এর আগে বিধাননগর কোর্টে ওই যে আত্মহত্যার জন্য কনভিক্টেড ছিলেন, তো তার মানে দোষী সাব্যস্ত আগেই হয়েছিলেন, চার্জশিট তো তারও আগে হয়েছে, আর এবার সাজাপ্রাপ্ত হয়ে গেল। কিন্তু তিনি যে ঘটা করে প্রেস কনফারেন্স করে বলেছিলেন আমি ওখানে লোক পাঠিয়েছি, আমি করেছি কিনা তার প্রমাণ কি আছে? এখন তো প্রমাণিত, তাকে জরিমানা অব্দি দিতে হবে। এখন তো প্রমাণ হয়ে গেছে, নাহলে তার সাজা হতো না। অত এরপর আর বলতে পারবেন না, তাহলে আবার কন্টেন্ট হবে। স্যার একেবারেই শেষ প্রশ্ন, রানওয়ে যে এয়ারপোর্টে বাকরা মসজিদ নিয়ে যে বিতর্ক হচ্ছে, কি বলবেন? এই যে মসজিদ সরিয়ে দেওয়া হচ্ছে, ইতিমধ্যে আজান বন্ধ ওখানে হয়েছে, আপনার মতে বাম সরকার বা তৃণমূল সরকার করেনি, এই সরকার মসজিদ সরিয়ে দিচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে যে মুসলিম সমাজের প্রতি কিন্তু প্রতিক্রিয়া তৈরি হবে বল প্রয়োগ করে যদি মসজিদ সরানো হয়। মসজিদটা যদি রানওয়ে থেকে একটু দূরে সরকার একটা জায়গা তাদেরকে দিয়ে দেয় এবং সেখানে মসজিদ করে, তাহলে অসুবিধাটা কোথায়? বা তারা যদি একটা জমি কিনে নেন, করে মসজিদ করেন, এমন তো কোনো নিয়ম নেই। মসজিদ তো ওই জায়গায় না থাকলে তাদের অসুবিধা হবে, আমার তো জানা নেই।